হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং প্রেতাত্মার 18 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। আজকে যে ঘটনাটি বলবো অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্য। প্রতি রাতে একটি মেয়ে খেয়াল করে সে উলঙ্গ অবস্থায় বিছানায় পড়ে আছে এবং সে বুঝতে পারে কেউ ওকে দর্শন করেছে। এই ঘটনার সঙ্গে যদি কারোর কোনো রকম মিল থাকে তাহলে সেটা সম্পূর্ণ কাকতালীয়। শুধুমাত্র বিনোদনের জন্য স্থান, নাম এবং ঘটনা ব্যবহার করা হয়েছে। আর একটা অনুরোধ আছে, আমার চ্যানেলটি কেউ সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই গল্পটা। শুরু করা যাক আজকের ঘটনা। মধ্যরাতে ঘুম ভাঙতেই নীলা খেয়াল করলো সে উলঙ্গ অবস্থায় বিছানায় পড়ে আছে। নীলা খুব ভয় পেয়ে গেল, ওর শরীর ঘামতে থাকলো। নীলা তাড়াতাড়ি কাপড় পরে নিল। নীলা বুঝতে পারল প্রতি রাতের মতো আজও কেউ ওকে ধর্ষণ করেছে। নীলা তার রুমের দরজা চেক করলো। দরজা তো ঠিকই আছে, কিন্তু এ কি করে সম্ভব? নীলা মনে মনে ভাবতে লাগলো, এসব কি হচ্ছে আমার সাথে? প্রতি রাতে কে আমাকে ধর্ষণ করে আর কিভাবেই আমার রুমে ঢোকে? দরজা তো আমি বন্ধ করেই ঘুমাই। পরের দিন নীলা এই বিষয়টি নিয়ে অনেক ভাবল, কিন্তু ভেবেও কোনো লাভ হলো না। নীলা তার বাবা মাকেও কিছু বলতে পারছে না। কী বা বলবে? কী করে একটা মেয়ে তার বাবা মাকে বলবে যে কেউ তাকে প্রতি রাতে ধর্ষণ করে? নীলা ভাবল এটা হয়তো তার মনের ভুল হতে পারে। আর একটা রাত দেখা যাক। পরের দিন রাতে নীলা ঘুমিয়েছিল। সেই দিনও ওর সাথে একই ঘটনা ঘটল। নীলা সেই রাতে বিছানা থেকে উঠতে পারছিল না। আসলে একটা মেয়ের সাথে তার অনিচ্ছার পরও জোর করে মিডল করলে যা হয় আর কি। নীলা কোনো মতে বিছানা থেকে উঠে জামা কাপড় পরে নিল। নীলার খুব ক্লান্ত লাগছিল, সে বুঝতে পারছে না তার এখন কি করা উচিত। নীলা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ল, তারপর ফ্রেশ হয়ে ভার্সিটিতে চলে গেল। নীলা ভার্সিটির ক্যাম্পাসে বসে বসে ভাবছে তার সাথে কেন এমন হচ্ছে। পরক্ষণেই নীলার বান্ধবী আসলো আর এসেই জিজ্ঞেস করলো, কি হয়েছে নীলা, কি ভাবছিস? নীলা বুঝতে পারছে না কথাগুলো ওর বান্ধবীকে বলা উচিত হবে কিনা। ও ছাড়া তো আর কারো কাছেই বলতে পারবে না। তাই নীলা সিদ্ধান্ত নিল ওকেই সব খুলে বলবে। নীলা ওর বান্ধবীকে সব খুলে বলল। ওর বান্ধবী সব শুনে হাসতে লাগলো, কিন্তু নীলার এমন চিন্তিত মুখ দেখে ওর একটু সন্দেহ হলো, কথাটা কি সত্যি নাকি? নীলা কান্নার সুরে বলল, হ্যাঁ কথাটা সত্যি রে। ওর বান্ধবী বলল, ভয় পাস না, আমি তো আছি। আজ রাতে আমি তোর বাসায় তোর সাথে থাকবো। নীলা একটু খুশি হলো, অন্তত আজ একা একা থাকতে হবে না। এই কথা ভেবে ওর বান্ধবী নীলার সাথে ওর বাসায় চলে গেল। রাতের খাবার খেয়ে ওরা শুয়ে পড়ল। ওরা দুজনে পাশাপাশি শুয়েছিল। ঠিক মধ্যরাতে ওর বান্ধবী খেয়াল করলো বিছানাটা কাঁপছে। নীলার বান্ধবী তাড়াতাড়ি রুমের লাইটটা জ্বালালো আর দেখতে পেল নীলার সারা শরীর ঘেমে গেছে আর নীলা ছটফট করছে। নীলার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। এই অবস্থা দেখে নীলার বান্ধবী খুব ভয় পেয়ে যায়। নীলার বান্ধবী নীলাকে ডাকলো। প্রায় 10 মিনিট ডাকার পর নীলা চোখ খুলল আর খুলেই তার বান্ধবীকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল আর বলল, কে যেন আমাকে জড়িয়ে ধরেছিল আর আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল, আর কে যেন ওর ঠোঁট দুটো কামড়ে ধরেছিল। নীলার বান্ধবী খেয়াল করলো নীলার ঠোঁটের এক পাশ থেকে হালকা রক্ত বেরোচ্ছে। এবার ওর বান্ধবী একটু নয় অনেকটাই ভয় পেয়ে গেল। এবার পুরোপুরি বিশ্বাস হয়েছে যে নীলার সব কথাগুলোই সত্যি। ও নীলাকে বলল, নীলা, এই বিষয়টি লুকিয়ে রাখার বিষয় নয়, তুই সব কিছু আন্টি আর আঙ্কেলকে খুলে বল। একটা না একটা রাস্তা ঠিক বের হবেই। নীলা বুঝতে পারছে না এখন ও কি করবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল নীলা। আজ আর ভার্সিটিতে গেল না। নীলা ওর রুমে বসে ভাবছিল কি করা যায়। ঠিক সেই সময় নীলার মা ওর রুমে আসলেন আর নীলাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আজ তুই ভার্সিটিতে যাসনি কেন? নীলা ওর মাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে সব খুলে বলল, মা, প্রতি রাতে কেউ একজন আমাকে ধর্ষণ করে। নীলার মা কথাগুলো শুনে অবাক হয়ে গেলেন আর বললেন, এইসব কথা তুই আমাকে এখন বলছিস কেন, আগে কেন বলিসনি?
নীলা বলল, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম মা। নীলার মা নীলাকে বললেন, ভয় পাস না মা, আমি তোর বাবার সাথে কথা বলছি। নীলার বাবা কথাগুলো শুনে খুবই অবাক হয়েছিলেন। নীলার বাবা ভাবতে লাগলেন, এটা কি করে সম্ভব। পরদিন রাতে নীলা তার রুমে শুয়েছিল। ঠিক মধ্যরাতে নীলার রুম থেকে চিৎকারের আওয়াজ শোনা গেল। নীলার বাবা মা নীলার রুমে গেলেন আর গিয়ে দেখতে পেলেন নীলা অজ্ঞান হয়ে পড়ে আছে। আর তার মা দেখলেন নীলার চুলগুলো এলোমেলো অবস্থায় রয়েছে, শরীরে কিসের যেন জখম। নীলার মা বুঝতে পারলেন আজও নীলার সাথে খারাপ কিছু হয়েছে। ওনারা নীলাকে ওদের রুমে নিয়ে গেলেন। পরদিন নীলার মা বলেন, মসজিদের হুজুরকে ডেকে আনতে, একটু ওনার কাছে নীলাকে দেখাতে হবে। হুজুরকে ডাকা হলো। হুজুর বাড়ি ঢুকেই অবাক হয়ে গেলেন। কেউ একজন হুজুরের কানের কাছে গিয়ে বলছে, চলে যায় এখান থেকে, নাহলে তুই মরবি। হুজুর বললেন, আপনার মেয়ের অবস্থা বেশি ভালো না, যত তাড়াতাড়ি সম্ভব হয় ওর বিয়ে দিয়ে দিন, নয়তো ওকে বাঁচানো আর কোনো উপায় নেই। পরদিন নীলার আব্বু শুনতে পায় যেই হুজুর তাদের বাড়ি এসেছিলেন সেই হুজুর নাকি মারা গেছেন। হুজুরের লাশটা পাশের কবরস্থানে পড়েছিল। নীলার বাবা হুজুরের জানাজায় উপস্থিত হয়েছিলেন। উনি এসে নীলাকে বললেন, হুজুরকে খুব খারাপভাবে মেরে ফেলা হয়েছে। উনি আরও বললেন, এটা কোনো সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়, এটা অন্য কিছুর কাজ। নীলা ভয় ভয়ে ওর বাবার দিকে তাকালো আর জিজ্ঞেস করলো, অন্য কিছু মানে বাবা? নীলার বাবা বলতে গিয়ে ও থেমে গেলেন। উনি বললেন, কিছু না মা, তুই চিন্তা করিস না। হয়তো নীলা ভয় পাবে এই কথা ভেবে উনি কিছু বললেন না। হুজুরের মৃত্যুর পর থেকে নীলার বাবা খুবই ভয় পেয়ে গেছে। উনি এখন বুঝতে পেরেছেন যে নীলাকে বাঁচানো এতটাই সহজ না। উনি ওনার স্ত্রীকে ডাকলেন আর বললেন নীলার খেয়াল রাখতে। পরের দিন রাতের ঘটনা, নীলা আজ একা ঘুমোয়নি, আজ ওর সাথে ওর মা শুয়ে আছে। ঠিক মধ্যরাতে নীলার মায়ের ঘুমটা ভেঙে গেল আর তিনি দেখতে পেলেন নীলা খাটের উপর নেই। নীলার মা অন্ধকারে নীলাকে দেখতে না পেয়ে ভয় পেয়ে গেলেন। উনি তাড়াতাড়ি রুমের লাইটটা জ্বালালেন আর লাইট জ্বালিয়ে উনি একটা চিৎকার দিয়ে উঠলেন। উনি দেখতে পেলেন নীলা বিছানার উপর হাওয়ায় শুয়ে আছে। উনি তাড়াহুড়ো করে নীলার বাবার রুমে চলে গেলেন আর ওনাকে সাথে নিয়ে নীলার রুমে আসলেন। কিন্তু এ কি, এখন তো সব ঠিকই আছে, নীলা খাটের উপর বিছানায় শুয়ে আছে। ওনারা নীলাকে ডাকলেন। নীলা জিজ্ঞেস করছে, কী হয়েছে মা, এত রাতে তোমরা দুজনে একসাথে আমার রুমে যে? তার মানে নীলা কিছুই জানে না। ওনারা নীলাকে কিছুই বললেন না। নীলার মা আর বাবা ওরা দুইজন বসে আলোচনা করছে কি করা যায়। তখন নীলার বাবা নীলাকে বললেন, একজন কবিরাজের সঙ্গে কথা বললে কেমন হয়? নীলার মা বললেন, হ্যাঁ তুমি তাই করো। নীলার বাবা বললেন, আগে যে করেই হোক নীলাকে বাড়ি থেকে দূরে কোথাও সরাতে হবে। ঠিক সেই সময় গ্রাম থেকে একটা ফোন আসলো। নীলার বাবার ভাই ফোন করেছে। নীলার বাবার ভাই জানালেন ওনার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। নীলার বাবা ভাবলেন এটাই সময় নীলাকে বাড়ি থেকে দূরে সরানোর। পরের দিন নীলার বাবা নীলাকে গ্রামে পাঠালেন। নীলা গ্রামে গিয়ে একটু স্বস্তি পেল, ভাবলো হয়তো কয়েকটা দিনের জন্য ওই সব থেকে মুক্তি পাবে। সারাদিন নীলার ভালোই কাটল। রাতে নীলার রুমে একাই শুয়েছিল। মধ্যরাতে নীলা খেয়াল করলো কেউ একজন ওর সাথে ওর রুমে আছে। নীলা খুব ভয় পেয়ে গেল। নীলা খেয়াল করলো কেউ একজন ওর কানের কাছে এসে বলছে, কী রে, তোর কি মনে হয় তুই নিজে এই গ্রামে এসেছিস? না, আমি তোকে এই গ্রামে টেনে এনেছি। নীলা এই কথাটা শুনে খুবই ভয় পেয়ে গেল। নীলার রুমে কেউ একজন উচ্চ স্বরে হাসছিল। নীলা এতটাই ভয় পেয়ে গেল যে ও কথা বলতে পারছে না, কাউকে ডাকতে পারছে না। ভয়ে ওর গলার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে গেছে। নীলা ওর ফোনটা খুঁজতে থাকলো, কিন্তু ফোনটা খাটের নিচে পড়েছিল। নীলা ফোনটা খাটের নিচ থেকে তুললো আর ফোনের টর্চটা জ্বালাতে চাইল, কিন্তু ফোনের টর্চটা জ্বলছিল না। নীলা আরও বেশি ভয় পেয়ে গেল। নীলা মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে চাইল, কিন্তু পারছিল না, কারণ ভয়ের চোটে সব ভুলে গেছে। নীলা ওর বান্ধবীকে একটা মেসেজ করলো আর বলল আয়াতুল কুরসিটা সম্পূর্ণ লিখে পাঠাতে। ওর বান্ধবী জিজ্ঞেস করলো কী হয়েছে। নীলা বলল, এখন কিছু বলতে পারবো না, যা বলছি তাড়াতাড়ি কর। নীলার বান্ধবী পুরো আয়াতুল কুরসিটা লিখে পাঠালো। নীলা দেখে দেখে আয়াতুল কুরসিটা পড়তে শুরু করে দিল। কিছুক্ষণ পর নীলা খেয়াল করলো এখন তার রুমের আওয়াজটা একটু কমেছে। নীলা সেই দিন রাতে আর একটু ঘুমোতে পারেনি। সারা রাত আয়াতুল কুরসি ও দোয়া পাঠ করেছে।
ফজরের আজান হয়ে যাওয়ার পর নীলা ঘরের বাইরে চলে আসলো, আর এসে নীলা ওর বাবাকে ফোন করলো। নীলার বাবা কথাটা শুনে খুবই অবাক হয়ে গেলেন, আর মনে মনে ভাবলেন তার মানে এই জিনিসটা আমার মেয়ের পিছন পিছন ওখানেও পৌঁছে গেছে। নীলার বাবা বললেন, তুই ভয় পাস না মা, আজকেই তোর ওখানে চলে আসছি। নীলার বাবা তৎক্ষণাৎ গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। নীলার বাবা তার নিজের গাড়ি করেই আসছিলেন। তিনি প্রায় গ্রামে এসে পড়েছেন। গ্রামের প্রবেশপথে তিনি খেয়াল করলেন একজন ছেলে ওনার জন্য দাঁড়িয়ে আছে। উনি গাড়ি থামালেন, আর ছেলেটা বলল, নীলা আমাকে পাঠিয়েছে আপনাকে আগিয়ে নিয়ে যেতে। নীলার বাবা ছেলেটাকে গাড়িতে উঠতে বললেন। ছেলেটা গাড়িতে উঠে পড়ল। নীলার বাবা ছেলেটাকে জিজ্ঞেস করলেন, তুমি নীলাকে কীভাবে চেনো? ও তো শহরে থাকে। ছেলেটা কোনো কথা না বলে শুধু চুপচাপ করে আছে। নীলার বাবা আবারও জিজ্ঞেস করলেন, বলো কীভাবে চেনো নীলাকে? ছেলেটা বলল, আমি তো ওকে অনেক আগে থেকেই চিনি, আমি তো ওর পিছনে পড়ে আছি। নীলার বাবা কথাটা শুনে পিছনে তাকালেন আর দেখলেন ছেলেটা উধাও, ছেলেটা গাড়িতে নেই। নীলার বাবা খুবই অবাক হয়ে গেলেন। উনি গ্রামের বাড়িতে পৌঁছে গেলেন, কিন্তু কাউকে কিছুই জানালেন না। বিকেলবেলা নীলার বাবা নীলাকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলেন। গ্রামের পাশের বটগাছের নিচ দিয়ে নীলা আর নীলার বাবা হাঁটছিলেন। হঠাৎ পাগলের মতো চুল আর দাড়ি লম্বা দেখতে একটা লোক নীলাকে দেখে বলল, তুই নীলা না? কেন এসেছিস এই গ্রামে? যদি বাঁচতে চাস তাহলে এখন এই গ্রাম থেকে চলে যা। লোকটার কথা শুনে নীলা ওর বাবা খুবই ভয় পেয়ে গেলেন। নীলার বাবা লোকটাকে জিজ্ঞেস করলেন, পাগলের মতো কি বলছেন এইসব? যত সব পাগলের মতো কথা। পাগলটার কথা শুনে নীলা ভাবলো, লোকটা কিভাবে আমার কথা জানতে পারলো? কী করেই বা জানলো আমি এই গ্রামের প্রথম এসেছি? নীলা ওর বাবাকে বলল, চলো এখান থেকে বাবা, আমরা বাড়ি ফিরে যাই। নীলা আর তার বাবা গ্রামে তাদের বাড়িতে ফিরে গেলেন। নীলার বাবা নীলাকে জিজ্ঞেস করলেন, তুই আমাকে আনতে কাউকে কি পাঠিয়েছিলি? নীলা বলল, কই না তো, আমি তো এখানে কাউকে ঠিক মতো চিনি না, কী করে কাউকে পাঠাবো? আর তুমি তো এই গ্রামে সব কিছু চেনো বাবা, কি হয়েছে? নীলার বাবা নীলাকে কিছু বললেন না, হয়তো এই কথা শুনলে আরও ভয় পেয়ে যাবে। নীলার বাবা বুঝতে পারেন যে এই জায়গাটাও নীলার জন্য নিরাপদ নয়। উনি ভাবলেন কাল বিয়েটা মিটে গেলেই নীলাকে এখান থেকে নিয়ে চলে যাবেন। নীলাকে ওর বাবা ডাকলেন আর বললেন, মা, বিয়েটা মিটে গেলেই আমরা শহরে চলে যাব। আজ বিয়েটা ভালোভাবেই মিটেছে, কোনো ঝামেলা ছাড়াই। নীলার বাবা ভাবলেন, যাক, এবার শহরে ফেরা যাবে। তাড়াতাড়ি রেডি হয়ে ওরা শহরে যাত্রা করবে। ঠিক সেই মুহূর্তে কে যেন বলল, বাড়ির একটা 5 বছরের ছোট্ট ছেলেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই মিলে খুঁজতে শুরু করে দিল, কিন্তু ছেলেটাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। বিয়ে বাড়িটা নিমেষেই থমকে গেল। পুরো বাড়ির লোকজন ছেলেটাকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। প্রায় সারাদিন খোঁজাখুঁজির পর সন্ধ্যায় ওই ছেলেটাকে খুঁজে পাওয়া গেল, কিন্তু জীবিত না, মৃত অবস্থায়। ছেলেটার লাশটা বাড়ির পাশে পুকুর থেকে পাওয়া যায়। কিন্তু নীলার বাবা একটা বিষয় খেয়াল করলেন, ওই হুজুরের মৃত্যুর পর শরীরে যেমন দাগ ছিল, এই ছেলেটার শরীরেও ঠিক একই দাগ রয়েছে। নীলার বাবা দাগগুলো দেখে চমকে উঠলেন। উনি বুঝতে পারলেন এটা ওরই কাজ। নীলার বাবা মনে মনে ভাবলেন, আমরা এই গ্রাম থেকে যাতে না যেতে পারি তার জন্যই এই ছেলেটাকে মেরে ফেলা হয়েছে। পুরো বিয়ে বাড়িটা মরা বাড়িতে পরিণত হলো। নীলা তার রুমে শুয়েছিল। কেবল সন্ধ্যা হয়েছে, বাইরের বৃষ্টিও শুরু হয়ে গেছে। নীলা শুনতে পেল সেই অট্টহাসি, কেউ একজন চিৎকার করে হাসছে। কি ভয়ঙ্কর কণ্ঠ, জোরে জোরে হাসছে আর বলছে, কি ভেবেছিলি এখান থেকে চলে যাবি? তোর কি মনে হয় তুই এখানে আজ তোর নিজের ইচ্ছেতেই থেকেছিস? আরে আমি তোকে এখানে আটকে রেখেছি, তুই যেইখানে থাকিস না কেন আমি তোর পিছন ছাড়বো না। নীলার পুরো রুমটা অট্টহাসিতে ফেটে যাচ্ছে। নীলা একটা চিৎকার দিয়ে উঠল। নীলার চিৎকার শুনে বাড়ির সবাই নীলার রুমে চলে গেল। গিয়ে দেখল নীলা অজ্ঞান হয়ে পড়ে আছে। নীলার বাবা তাড়াতাড়ি ডাক্তার ডেকে আনতে বললেন। ডাক্তার ডাকা হলো আর নীলা সুস্থ হয়ে উঠলেন। নীলার বাবা নীলাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল মা? নীলা ওর বাবাকে বললেন, ও আবার এসছিল, ও আমাদের এখান থেকে যেতে দেয়নি বাবা, ও আমাদের এইখানে আটকে রেখেছে। নীলার বাবা বললেন, তুই ভয় পাস না মা, আমি জানি ও আমাদের এইখানে আটকে রেখেছে। আর যে ছেলেটা পানিতে পড়ে মারা গেল ওকে ওই মেরেছে। এই কথাটা শুনে নীলা আরও বেশি ভয় পেয়ে গেল। নীলা ওর বাবাকে বলল, বাবা চলো,
আমরা এখনই এইখান থেকে চলে যাই, নয়তো আমাকে মেরে ফেলবে। নীলার বাবা বললেন, হ্যাঁ মা, কাল আমরা এখান থেকে চলে যাব। চলে যাওয়ার আগে এই গ্রামের একজন ভালো কবিরাজ আছে, ওনার সাথে দেখা করে যাব। সেদিন রাতটা ওরা গ্রামেই কাটালো, সেই রাতে আর কোনো সমস্যা হয়নি। নীলা আর তার বাবা আজ বিকালে ফিরে যাবে, তাই নীলার বাবা নীলাকে বললেন, চলো এই গ্রামের কবিরাজের সাথে দেখা করে আসি। নীলা আর তার বাবা কবিরাজের বাড়ি গেলেন, কিন্তু অবাক করা কথা না, কবিরাজ একই কথা বলছে, তুমি এই গ্রামে কেন এসেছো? বাঁচতে চাও তো আজই এই গ্রাম থেকে চলে যাও, আর কখনো এই গ্রামে এসো না। নীলার বাবা বললেন, কবিরাজ সাহেব কিছু একটা করুন দয়া করে। কবিরাজ বলল, এখানে আমার কিছু করার নেই, আপনি জানেন না কত শক্তিশালী, আমি আমার নিজের জীবনটা হারাতে চাই না। শুনুন, আপনাকে একটাই কথা বলবো, যত তাড়াতাড়ি পারেন আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন। হয়তো একমাত্র বিয়েই পারে ওর জীবনকে এই অভিশাপ থেকে মুক্ত করতে। কবিরাজও আমাদের থেকে ভয় পেয়ে গেছে। কবিরাজ শুধু বারবার এদিক ওদিক তাকাচ্ছিল, মনে হচ্ছে উনি দেখছেন কেউ ওনার কথা শুনছে না তো। নীলার বাবা বুঝতে পারছে না উনি এখন কি করবেন, কিভাবে এতটুকু সময়ের মধ্যে নীলার বিয়েটা দেবেন। নীলা আর তার বাবা তাদের গ্রামের বাড়ি এসে গেলেন। এসে তারা রেডি হলেন শহরে চলে আসার জন্য। নীলা তার মোবাইল খুঁজে পাচ্ছিল না, অনেক খুঁজল কিন্তু পেল না। নীলার বাবা বুঝতে পারলো এটা ওরই কাজ, আবার আমাদের আটকানোর চেষ্টা। নীলার বাবা নীলাকে বলল, খুঁজতে হবে না মা, চলে এসো, নতুন একটা কিনে নিও। নীলা ফোন খোঁজা বন্ধ করলো আর গাড়িতে এসে বসে পড়ল। সবার কাছ থেকে বিদায় নিয়ে নীলার বাবা গাড়িটা চালাচ্ছিলেন আর নীলা পিছনে বসেছিল। ঠিক যখন গ্রামের শেষ মাথায় ওরা পৌঁছলেন, তখন নীলার বাবা দেখলেন একজন বৃদ্ধ মহিলা গাড়ি থামাতে বলছে। নীলার বাবা গাড়িটা থামালেন, বৃদ্ধ মহিলাটিকে বললেন উনি এই সামনেই যাবেন, ওনাকে একটু সামনের গাড়ি করে নামিয়ে দিলে ভালো হয়। নীলার বাবা মহিলাটিকে গাড়িতে উঠতে বললেন। মহিলাটা গাড়িতে ওঠা মাত্রই নীলার কাকার ফোন এলো আর উনি নীলার বাবাকে বললেন, ভাইজান, আপনারা যে কবিরাজের কাছে গিয়েছিলেন উনি মারা গেছেন। নীলার বাবা চমকে উঠলেন আর বললেন, মানে কীভাবে মারা গেলেন? ওনার ভাই বললেন, গ্রামের বটগাছে ওনার মৃতদেহটা ঝুলছিল। নীলা খেয়াল করলো গাড়িতে বসে থাকা বৃদ্ধ মহিলাটি আস্তে আস্তে ওর দিকে চেপে আসছে। নীলা খুবই ভয় পেয়ে গেল। মহিলাটি নীলার গা ঘেঁষে বসলো। একটু পর নীলা শুনতে পেল মহিলাটি তার কানের কাছে এসে বলছে, কিরে চলে যাচ্ছিস? যা, কিন্তু আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। নীলা একটা চিৎকার দিয়ে উঠল। নীলার বাবা পিছনে ঘুরে দেখলেন মহিলাটা উধাও। নীলার বাবা এবং নীলা দুজনেই খুব ভয় পেয়ে গেছে। নীলা ভয়ের চোটে কান্না করতে শুরু করে দিয়েছে। নীলার বাবা গাড়িটা থামালেন আর নীলাকে বললেন সামনে এসে বসতে। নীলা গাড়ি থেকে নেমে এলো আর সামনে এসে বসলো। পুরো রাস্তাটা নীলা ওর বাবাকে জড়িয়ে ধরেছিল। নীলার বাবা আর নীলা বাড়ি ফিরে এলো। সন্ধ্যার ঠিক আগের মুহূর্তে নীলার বাবা বাড়ি ফিরতে নীলার মাকে ডাকলেন আর বললেন গরম পানি করে নীলাকে গোসল করিয়ে দিতে। নীলার মা জিজ্ঞেস করেছিলেন কি হয়েছে। নীলার বাবা নীলার মাকে সব খুলে বললেন আর বললেন কিছু একটা খুব শীঘ্রই করতে হবে, নয়তো আমার মেয়ের কিছু একটা হয়ে যাবে। ওনারা দুজনে বসে বসে ভাবছেন কি করবেন এখন, কার কাছে যাবেন ওনারা, কিছুই ওনাদের মাথায় ঢুকছে না। নীলার বাবা নীলার মাকে বললেন তার জামানাতে নাকি কোনো একজন বড় পীর আছে, ওনার সাথে কথা বলে কেমন হয়? নীলার মা বললেন, হ্যাঁ, কথা বলে দেখো, যদি একটা উপায় পাওয়া যায়। পরের দিন রাতের কথা, নীলা তার মায়ের সাথে আর মায়ের রুমেই শুয়েছিল। মধ্যরাতে নীলা খেয়াল করলো নীলার মা ছটফট করছে আর বিছানায় শুধু হাত দিয়ে আঘাত করছে। নীলা তাড়াতাড়ি রুমের লাইটটা চালালো আর দেখতে পেল তার মায়ের নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। নীলা তাড়াতাড়ি তার বাবাকে ডাকলো। প্রায় 10 মিনিট পর নীলার মায়ের হুঁশ হলো। নীলার মা কান্নার সুরে বলল, কেউ একজন আমার উপর খুব রেগে আছে। হঠাৎ কেউ আমার গলা চেপে ধরেছিল, যার কারণে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না, তাই আমার নাক মুখ দিয়ে রক্ত বেরোতে শুরু করেছিল। নীলার মা খুবই ভয় পেয়ে গেল। নীলা ওর বাবাকে বলল, বাবা, প্রতিদিন তো আমার কাছে আসে, তাহলে আজ মাকে মারার চেষ্টা করলো কেন? নীলার বাবা কিছুক্ষণ চুপ থেকে বলল, বুঝতে পারছিস নি, ও তোকে একা একা চায়। ও চায় না তোর সাথে কেউ থাকুক। তোর মা তো তোর সাথে শুয়েছিল, তাই ও তোর মায়ের উপর রেগে গেছে আর তোর মাকে মেরে ফেলার চেষ্টা করেছে। নীলার মা মেরে ফেলার কথাটা শুনে খুবই ভয় পেয়ে গেলেন। সেদিন রাতে নীলা, ওর মা আর ওর বাবা, ওদের মধ্যে কেউই
একটুর জন্যও ঘুমোয়নি। সারা রাত তারা জেগেছিল। পরের দিন নীলার বাবা ওই পীরের কাছে গেলেন আর সমস্ত ঘটনা খুলে বললেন, আর বললেন ওই সব মৃত্যুর কথা। পীর নীলার বাবার কথা শুনে বললেন, তোমার কথা শুনে মনে হচ্ছে এটা কোনো অতৃপ্ত আত্মার কাজ যে তোমার মেয়ের পিছনে পড়ে আছে। নীলার বাবা পীরকে জিজ্ঞেস করলেন, তাহলে কি করবে এখন আমরা? তিনি বললেন, তোমার মেয়ের বিয়ে দাও। আর একটা তাবিজ দিয়ে বলল, যতদিন না বিয়ে হচ্ছে ওকে এই তাবিজটা পরিয়ে দিয়ে রেখো, অপশক্তি ওর কাছে আসতে পারবে না। নীলার বাবা নীলাকে ওই তাবিজ পরিয়ে দিল। তাবিজ পরার 3 দিনের মধ্যে আর কোনো সমস্যা হয়নি। নীলার বাবা মা ভাবলো সমস্যা বোধহয় দূর হলো, কিন্তু 4 দিনের মাথায় ওনারা 3 জন একসাথে বসেছিল আর হঠাৎ পুরো ঘরের জিনিসগুলো কাঁপতে থাকলো আর পুরো ঘর অট্টহাসিতে ফেটে যাচ্ছে। আর কেউ একজন চিৎকার করে বলছে, কি ভেবেছিলিস তুই এই সামান্য একটা তাবিজ দিয়ে আমাকে তাড়িয়ে দিবি? পৃথিবীর কোনো শক্তি তোর কাছ থেকে আমাকে আলাদা করতে পারবে না। আমি তোকে ছেড়ে কোথাও যাচ্ছি না। এ কথা শুনে নীলা ও তার মা বাবা খুব ভয় পেয়ে গেল। নীলা ওর মাকে জড়িয়ে ধরল। নীলা খেয়াল করলো তাদের আয়নাতে বড় বড় করে লেখা আছে, দুনিয়া কোনো শক্তি তোর থেকে আমাকে আলাদা করতে পারবে না। আমাদের মাঝখানে যে আসবে তাকে আমি মেরে ফেলব। লেখাগুলো রক্ত দিয়ে লেখা। নীলার বাবা কিছু বুঝতে পারছে না উনি কি করবেন এখন। উনি তাড়াতাড়ি ওই বড় পীরের কাছে ছুটে গেলেন। পীর জানালো, এই অপশক্তিটা এখানেও এসেছিল আমার ওপর আক্রমণ করার জন্য, কিন্তু এই পবিত্র জায়গায় ও খারাপ কিছু করতে পারেনি। পীর জানালো ও নাকি খুব শক্তিশালী, ওকে হারানো খুব কঠিন একটা কাজ। পীর নীলার বাবাকে বলল, আপনি গোপনে আপনার মেয়ের বিয়ে দিয়ে দিন, হতে পারে ও আপনার মেয়ের পিছন ছেড়ে দিতে পারে। নীলার বাবা পীরের সাথে দেখা করা শেষ করে সরাসরি তার বন্ধু রহমান সাহেবের বাড়ি চলে যায় আর তার পায়ে ধরে রিকোয়েস্ট করে যেন তার ছেলের সাথে নীলার বিয়ে দেয়। রহমান সাহেব নীলার বাবার কথাটা ফেলতে পারে না, উনি রাজি হয়ে গেলেন। নীলার বাবা বিয়ের কথাটা সম্পূর্ণ গোপন রাখতে বললেন, কাউকে বলতে মানা করলেন, আর বিয়েটা কালকের মধ্যে দিতে হবে। রহমান সাহেব জিজ্ঞেস করলো, এত তাড়াতাড়ি কেন করছেন? নীলার বাবা বলল, বিয়েটা মিটে গেলে আপনাকে সব খুলে বলবো, বিয়ের আগে কিছু জিজ্ঞেস করবেন না। নীলার বাবা বাড়ি ফিরে এসে তাদের রুমে চলে গেলেন আর রুমের দরজা বন্ধ করে নীলার মাকে বললেন, নীলাকে বাঁচানোর উপায় একটাই, ওর বিয়ে দিতে হবে। বিয়েই পারে ওর জীবন বাঁচাতে। নীলার মা জিজ্ঞেস করলেন, এত তাড়াতাড়ি ছেলে কোথায় পাওয়া যাবে? নীলার বাবা বলল, তোমাকে কিছু ভাবতে হবে না, আমি সব ঠিক করে এসেছি। রহমান সাহেবের ছেলের সাথে নীলার বিয়ে ঠিক করে এলাম। কাল বিয়ে, তুমি শুধু কাল নীলাকে রেডি করে রেখো। নীলার মা বললেন, একবার নীলাকে জানানো দরকার ছিল। নীলার বাবা বলল, ওকে এই অশুভ শক্তির হাত থেকে বাঁচানোর জন্যই তো আমি এই সব করছি। ওকে কিছু জানাতে হবে না, তুমি শুধু ওকে সাজানোর ব্যবস্থাটা করো, বাকিটা আমি সামলে নেব। আজ নীলার বিয়ে। নীলার বাবা সব রেডি করে বসে আছে। বিয়ের কিছু সময় আগে রহমান সাহেবের ফোন এলো আর তিনি জানালেন তার ছেলের অবস্থা খুব খারাপ, তার ছেলের নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, বিয়েটা কোনোভাবেই সম্ভব নয়। নীলার বাবা মাথায় হাত দিয়ে বসে পড়লেন আর বুঝতে পারলেন এটা ওরই কাজ। একটু পর একটা অদৃশ্য ছায়া নীলার বাবার গলা চেপে ধরল আর নীলার মা সারানোর চেষ্টা করছে। কেউ একজন বলছে, বিয়ে তো দূরের কথা, কেউ যদি নীলার বিয়ের কথা চিন্তা করে তাকে আমি মেরে ফেলবো। এই কথাটা শুনে নীলার বাবা খুব ভয় পেয়ে গেলেন। উনি মনে মনে বলছেন, হায় রে কপাল, নীলাকে বাঁচানোর একটা মাত্র উপায় ছিল আর আজ সেটাও শেষ হয়ে গেল। আমি এখন কি করে নীলাকে বাঁচাবো? কার কাছে যাব? আমি এখন কি করব? নীলার বাবা কান্না করতে শুরু করে দিয়েছেন। নীলা ওর বাবার কাছে গেল আর ওর বাবাকে বলল, বাবা তুমি কেঁদো না, দেখো ওপরওয়ালা একটা না একটা ভালো উপায় বের করে দেবে, তুমি একটু শান্ত হও। নীলার মাও খুব ভয় পেয়ে আছে। নিজের মেয়ের সাথে এতটা ভয়ঙ্কর ঘটনা ঘটলে সব বাবা মায়েরই ভয় পাওয়ারই কথা। নীলার মা নীলার বাবার পাশে বসে কাঁদতে থাকলেন। ওদের কান্না দেখে নীলার খুবই খারাপ লাগছিল। নীলা ভাবছে, আজ শুধু আমার জন্য আমার মা বাবাকে কাঁদতে হচ্ছে, আমাকে কিছু একটা করতেই হবে। পরের দিন সকালে নীলা ভার্সিটির জন্য রেডি হয়ে ভার্সিটিতে গেল। ভার্সিটিতে যাওয়ার পথে একটা ছেলে হাত দিয়ে নীলাকে বাজে ইঙ্গিতে ইশারা করছিল। নীলার মনটা এমনিতেই খুব খারাপ ছিল, তাই নীলা একটু বিরক্ত বোধ করছিল। নীলা ছেলেটার কাছে গেল, জিজ্ঞেস করলো,
তোমার সমস্যাটা কি? এভাবে ইশারা করার মানে কি? ছেলেটা নীলার সাথে বাজে ভাষায় কথা বলছিল। নীলা ছেলেটাকে চড় মারার জন্য হাত উঠল, আর ছেলেটা নীলার হাতটা ধরে ফেলল। নীলা খুবই রাগ করলো আর বলল, আমি আজ পুলিশের কাছে যাব। ছেলেটা বলল, আরে যা, তুই জানিস না তুই কার সাথে ঝামেলা করছিস। নীলা ওর বান্ধবীর সাথে ছেলেটার বিষয় নিয়ে আলোচনা করলো। ওর বান্ধবী নীলাকে বলল, এইসব ছেলেদের সাথে ঝামেলা না করাই ভালো, ওরা বড় লোকের বাজে ছেলে, ওরা যা ইচ্ছে তাই করতে পারে, ছেড়ে দে নীলা, আর কোনো ঝামেলার দরকার নেই, এমনি তুই একটা ঝামেলায় ফেঁসে আছিস। নীলা ওর বাবাকে এই বিষয়টা সম্পর্কে জানালো না, কারণ উনি এমনিতেই অনেক চিন্তায় আছে, তার উপর ওনাকে এইসব জানালে আরও বেশি টেনশন থাকবে। নীলা ভার্সিটি থেকে বাড়ি চলে আসে, এসে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়ে। আজ রাতে আর কিছু ঘটেনি। খুব ভোরে মোবাইলের রিংটোনের শব্দে নীলার ঘুম ভাঙল। নীলা ফোনের দিকে তাকিয়ে দেখে তার বান্ধবী ফোন করেছে। নীলা ফোনটা ধরল। নীলার বান্ধবী ভয়ে ভরা কণ্ঠে বলল, নীলা, একটা ঘটনা ঘটে গেছে। নীলা জিজ্ঞেস করলো, কী হয়েছে? নীলার বান্ধবী বলল, তোকে যে ছেলেটা রাস্তায় বিরক্ত করছিল, যাকে তুই থাপ্পড় মারতে গিয়েছিলিস। নীলা বলল, কী হয়েছে? ওর বান্ধবী বলল, ওর একটা হাত কে যেন কেটে ফেলেছে। নীলা এই কথাটা শোনা মাত্রই ভয়ে চমকে উঠল। নীলার সমস্ত শরীর ভয়ে কাঁপতে থাকলো। নীলা ওর বান্ধবীকে জিজ্ঞেস করলো, কী করে হলো এইসব? ওর বান্ধবী বলল, তা জানি না, কিন্তু ছেলেটা নাকি হাসপাতালে আছে। নীলা বুঝতে পারে এটা ওরই কাজ। ওই ছেলেটা আমার হাত ধরেছে বলে ওর হাতটা কেটে দিয়েছে। নীলা খেয়াল করলো তার রুমে আবার সেই অট্টহাসি, কেউ একজন জোরে জোরে হাসছে। নীলা আজ আর ভয় পেল না। নীলা জিজ্ঞেস করলো, কে তুমি? কী চাও আমার কাছ থেকে? আমাকে এই সব থেকে মুক্তি দাও প্লিজ। কেউ একজন কান্না সুরে বলতে লাগলো, কে আমি জানতে চাও? আমি কেন তোমার পিছনে পড়ে আছি? তাহলে শোনো, আমি সেই ছেলে যে তোমাকে পাগলের মতো ভালোবাসত। জানো আমার নাম কি? নীলা বলল, কি নাম তোমার? আমার নাম জুনায়েদ। নীলা চমকে উঠল, জুনায়েদ? সেই জুনায়েদ যে আমাদের ভার্সিটির ফার্স্ট বয় ছিল? হ্যাঁ, আমি সেই জুনায়েদ। কিন্তু তুমি তো হারিয়ে গিয়েছিলে, তাহলে তুমি এখানে কি করে এলে? জুনায়েদের আত্মা বলল, আমি হারিয়ে যাইনি, আমাকে মেরে ফেলা হয়েছে। নীলা বলল, আমি কিছুই বুঝতে পারছি না, তুমি আমাকে সব খুলে বলো। নীলা, আমি তোমাকে খুব ভালোবাসতাম। নীলা বলল, কিন্তু এই কথাটা তুমি তো আমাকে কখনো বলোনি। ও বলল, বলিনি, কিন্তু বলতে গিয়েছিলাম। তোমাকে যে বড় লোকের ছেলেটা মনে রানা পছন্দ করতো, সে বলতে দেয়নি। নীলা বলল, কিন্তু রানা তো মারা গিয়েছে। ও বলল, ও মরেনি, আমি ওকে মেরে ফেলেছি। আমি যে তোমাকে ভালোবাসতাম এই কথাটা তুমি জানার আগেই রানা ওই গুন্ডা ছেলেটা জেনে যায়। দিনটা ছিল শনিবার, হালকা বৃষ্টি হচ্ছিল। আমি একগুচ্ছ ফুল হাতে তোমার কাছেই আসছিলাম, কিন্তু রানা আমাকে তোমার কাছ পর্যন্ত আসতে দেয়নি। ও আমাকে রাস্তায় গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। ও এবং ওর বন্ধুরা মিলে ভার্সিটির পাশে জঙ্গলে আমার লাশটাকে মাটি চাপা দিয়ে রেখেছে। কথাগুলো শেষ করে জুনায়েদ এর আত্মা চিৎকার করে কাঁদতে থাকলো আর বলল, কী দোষ করেছিলাম আমি নীলা? তোমাকে ভালোবেসেছিলাম, তার জন্য আমাকে জীবন দিতে হলো। নীলাও কথাগুলো শুনে কাঁদতে থাকলো। তোমার সাথে খুব খারাপ হয়েছে, কিন্তু এতে আমার তো কোনো হাত নেই। জুনায়েদের আত্মা চিৎকার করে বলল, আমি তোমাকে ভালোবাসি নীলা। ওর চিৎকারের আওয়াজে বাড়ির সমস্ত জিনিসগুলো কাঁপতে থাকে। নীলার বাবা মা খুব ভয় পেয়ে যায়। জুনায়েদের আত্মা আরও বলল, তোমাকে পাওয়ার বাসনা আমার এই অতৃপ্ত আত্মাকে এখনও উৎপীড়ন দেয়। আমি তোমাকে ঠিক আগের মতোই ভালোবাসি নীলা। নীলা বলল, কাউকে জোর করে ভোগ করা কি ভালোবাসা বলে জুনায়েদ? তুমি আমার সাথে যেটা করছো এটা ভালোবাসা নয়, তুমি আমার সাথে জোর করছো। জুনায়েদের আত্মা বলল, আমি তোমার সাথে যা করেছি তার সবই তোমাকে পাওয়ার জন্য করেছি। জুনায়েদের আত্মা আরও বলল, আজ আমি এই পৃথিবীতে আছি শুধু আমার মা আর তোমার জন্য। আমি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার মা খুব কষ্ট আছে, এই দুটি কারণে আমাকে এই মুক্তি দিচ্ছে না। নীলা বলল, তুমি আমাকে এসব থেকে মুক্তি দাও। জুনায়েদের আত্মা চিৎকার করে বলছে, না, আমি কোথাও যাব না। আমি সবসময় তোমার পাশে অদৃশ্য ছায়া হয়ে থাকব আর তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করব। নীলা বুঝতে পারল একে কোনোভাবেই বোঝানো সম্ভব নয়, একে বোঝানো খুব কঠিন একটা কাজ। নীলা মনে মনে বলল, একে বোঝাতে হলে অন্য পথ অবলম্বন করতে হবে, নয়তো উল্টোপাল্টা কিছু করে ফেলতে হবে।
নীলার হঠাৎ মনে পড়ল জুনায়েতের মায়ের কথা। একমাত্র ওর মাই পারে ওকে এখান থেকে মুক্ত করতে। নীলা তাড়াতাড়ি ভার্সিটিতে চলে গেল। ওখান থেকে জুনায়েতের বাসার ঠিকানা বের করলো। নীলা সরাসরি চলে গেল জুনায়েতের বাসায়। গিয়ে দেখলো জুনায়েতের মা খুবই কষ্টে আছে। নীলা জুনায়েতের মাকে ওর সাথে ওদের বাড়িতে নিয়ে এলো। নীলা জুনায়েতের মাকে বলল, আপনার আর কোনো ভয় নেই, আর কোনো কষ্ট নেই, আপনি আজ থেকে এই বাড়িতে থাকবেন। নীলা জুনায়েতের মাকে সব খুলে বলল, আর বলল, আপনার ছেলে আপনার জন্য এই পৃথিবী পড়ে আসে, আপনি ওকে এখান থেকে চলে যেতে বলুন। জুনায়েতের মা সব কথা শুনে কাঁদতে থাকলো আর বলল, কোথায় আমার ছেলে? নীলা ওর রুমে আসলো আর ডাকলো জুনায়েত জুনায়েত করে। সঙ্গে সঙ্গে জুনায়েতের অদৃশ্য আত্মা এসে হাজির। নীলা বলল, দেখো কাকে নিয়ে এসছে। নীলা জুনায়েতের মাকে ভিতরে ডাকলো। জুনায়েতের আত্মা ওর মাকে দেখে চিৎকার করে বলছে, মা, ওরা আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। জুনায়েতের মা বলল, বাবা, আমি তোকে দেখতে পাচ্ছি না কেন? জুনায়েতের আত্মা বলল, মা, আমি আর বেঁচে নেই, তুমি আমাকে দেখতে পাবে না। তুমি কেমন আছো মা? জুনায়েতের মা বলল, আমি খুব ভালো আছি বাবা। এই নীলা আমাকে তাদের বাড়িতে নিয়ে এসেছে। ও খুব ভালো একটা মেয়ে, তুই ওর জীবন থেকে চলে যা বাবা। তুই আর ওর সাথে খারাপ কিছু করিস না, এটা তোর মায়ের আদেশ। জুনায়েত কখনো ওর মায়ের আদেশ অমান্য করেনি, আজও করলো না। জুনায়েতের অদৃশ্য আত্মা ওর মাকে কথা দিল, ও আর কখনো নীলাকে বিরক্ত করবে না। যখন নীলা কোনো বিপদে পড়বে আর ও আমাকে ডাকবে, তখনই আমি আসবো ওকে সাহায্য করতে। জুনায়েতের অদৃশ্য আত্মা নীলার কাছে গেল আর বলল, আমার মায়ের খেয়াল রাখো। জুনায়েতের অদৃশ্য আত্মা ওর কাছে কথা রেখেছে, ওর আর কখনো নীলাকে বিরক্ত করবে না। কিছুদিন পরে কথা, নীলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। কয়েকজন ছেলে নীলাকে খুব বিরক্ত করছিল। নীলার খুব খারাপ লাগছিল। নীলা ওর চোখ বন্ধ করলো আর মনে মনে জুনায়েতকে ডাকলো। নীলা চোখ খুলে দেখতে পেল একটা উড়ন্ত লাঠি ছেলেগুলোকে মারছে। নীলা বুঝতে পারলো জুনায়েত ওকে সাহায্য করতে এসছে। এরপর থেকে নীলা যখনই কোনো বিপদে পড়তো, জুনায়েতের অদৃশ্য আত্মাকে ডাকতো। এইভাবেই কেটে গেল নীলার পরের জীবন।